শতরূপার সকল দর্শকদের ঈদ মোবারক। বিশেষ করে ঈদুল আজহা আমাদের জীবনে, বিশেষ করে কোরবানির মধ্য দিয়ে এই যে মহত্ব, আমরা ত্যাগের মহিমায় আমরা কিন্তু এই ঈদটা উদযাপন করি। তো কোরবানি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, ত্যাগ করা শেখায় এবং পরিবারের সবাইকে একত্রে করে আমরা কেমন করে বন্ধনটাকে আরও দৃঢ় রাখতে পারি সেটাও কিন্তু আমরা শিখি। তা আমাদের আজকের শতরূপায় আমরা কিছু নস্টালজিয়া, কিছু হারিয়ে যাওয়া জিনিস যেগুলো একসময় আমাদের ছিল। ঈদের আগে আমি দেখেছি আমার মাকে যে আমাদের জামা বানাতেন, কুরুশ কাটার একটু কাজ থাকতো জামার মধ্যে, ব্লাউজের হাতায় একটু মার দেখা যেত, কুরুশ কাটার কাজ থাকতো। তো সেইগুলো কিন্তু অলমোস্ট আজকাল হারিয়ে যেতে বসেছে এবং আমি অনেক বইয়েও পড়েছি, বিশেষ করে রবীন্দ্রনাথের অনেক গল্পে উঠে এসেছে। এছাড়াও আমাদের বিভিন্ন সময়কার বিশেষ করে ফ্যাশন সচেতন যারা ছিলেন, ফ্যাশনের আমরা যখন হিস্ট্রি দেখি তখন কিন্তু এই কুরুশ কাটাটা অনেক একটা সময়ে এর প্রভাব অনেক বেশি ছিল এবং সবাই এটা দিয়ে নানা ধরনের টুপি থেকে শুরু করে নানা ধরনের ডিজাইন করত। আজকে আমরা আমাদের এই ঈদ শতরূপায় আপনাদের জন্য কিভাবে আপনারা এই কুরুশ কাটার কাজ করবেন, করে নিজে একজন উদ্যোক্তা হয়ে উঠবেন এবং আপনার নিজের জন্য তৈরি করতে পারেন, পরিবারের সবার জন্য আপনি চাইলে তাদেরকে উপহারও দিতে পারেন। চলুন তাহলে দেখুন আমাদের আজকের হস্তশিল্প কুরুশ কাটার কাজ। আজকে আমাদের সঙ্গে রয়েছে এমনই একজন শিল্পী এবং নারী উদ্যোক্তা, অনেক দিন ধরেই কাজ করছেন, আমরা পরিচিত হয়ে নিচ্ছি তার সাথে। আপনি একটু আপনার সম্পর্কে বলেন। আমি রোকসানা দীপু। আমি মূলত এইগুলো নিয়ে প্রায় 19 বছর যাবৎ কাজ করছি। পাশাপাশি এগুলো আমি ঢাকা কমার্স কলেজের হোম সায়েন্স বিভাগেও শিখিয়ে থাকি, সেখানে আমি গেস্ট ট্রেনার হিসাবে এগুলো শেখাচ্ছি। পাশাপাশি যুব উন্নয়ন দপ্তরে এগুলো করছি, আর আমি এগুলোই নিয়ে থাকি, অনেক দেশে সাপ্লাই দিচ্ছি। আমার নিজেরও শোরুম রয়েছে মিরপুরে। বাহ, 19 বছর আগে আপনি যে কাজটা শুরু করেছিলেন সেটা কি খুব সহজ ছিল? না, আসলে প্রাথমিক অবস্থায় এত সহজ ছিল না, আবার কাজগুলো করলেও এত মার্কেট পাইনি বা একটা কিভাবে করব এটা বড় সমস্যা ছিল না। সমস্যা ছিল এগুলো কোথায় সেল করব এবং কিভাবে কাজে লাগাবো, এরকম তো সমস্যা ছিল, কিন্তু পরে ওভারকাম করতে পেরেছি। এগুলা ডে বাই ডে আমরা মেলা করে সেল করে। আপনি একজন নারী উদ্যোক্তা যখন হয়ে ওঠার কথা চিন্তা করলেন তখন আপনি পরিবার থেকে কতটা সহযোগিতা পেয়েছেন? প্রাথমিক অবস্থায় আসলে পারিবারিক এরকম সহযোগিতা পাওয়া যায় না, এটা প্রত্যেকটা মেয়ের জন্যই হয়ে থাকে। আর যখন প্রত্যেকটা মেয়ে একটু উঠে যায় তখন দেখা যায় পরিবার থেকে বাহাবা পাওয়া যায়, আবার অনেক আত্মীয় স্বজন তো আছেই, এলাকা থেকে অনেক সহযোগিতা পাওয়া যায়। আজকে আমরা অনেক কিছুই দেখব আপনার কাছ থেকে। প্রথমে আমরা কি দেখব? আমি ডালায় অনেক কিছু দেখতে পাচ্ছি, আমরা একটা ফল দেখছি এখানে। তো এই ফলটা আমরা কিভাবে তৈরি করব কুরুশ কাটা দিয়ে সেটাই। এটা হচ্ছে আসলে কুরুশ কাটার সুই বলি আমরা, অথবা কুরুশ কাটার বোনার যে মেশিন বলি। তো এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন, যেহেতু হাত দিয়ে করব। এটার অনেক রকম হয়, এটা নাম্বার আছে 9, 12, 10, 14 এরকম নাম্বার আছে। সাধারণত কুরুশ কাটাটা মোটা চিকন হয় সেই কারণে। তো কুরুশ কাটার এই সুতাটা হচ্ছে কি, আসলে এই সুতাটারও আবার নাম্বার আছে। তো আসলে আমি ছোটবেলা থেকেই আমার মাকে দেখেছি কুরুশ কাটা দিয়ে কাজ করতে, নানা ধরনের টেবিল ক্লথ করতেন, জামা করতেন, আমাদেরকে ফ্রক বানিয়ে পরাতেন। কুরুশ কাটা দিয়ে করে থাকি, এটাকে যদি উল বলা হয় কিন্তু এটাও আমরা কুরুশ কাটা হিসাবে কাজ করি। কুরুশ কাটা তো উলে ইউজ করা হয়। তো আপনি যেটা বলছিলেন ম্যাম, সেটা হচ্ছে সাধারণত ফলটা আমরা এটা দিয়ে বুনি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফলটা কিভাবে বুনি এটা আমরা একটু দেখে নিই। তো সেই জন্য আমার প্রথমেই লাগছে একটা কুরুশ কাটা বোনার সুই, পাশাপাশি এই যে এইটা সুতা, এই সুতাটাকে আমরা একটা হরকা গিট বলি, যেটা ছোট একটা গিট দিয়ে নেব। এই যে ছোট একটা কি দিয়ে নিলাম, গিট যেন আটকে থাকে। জি, আমার এই সুইটা যাতে একটু আটকে থাকে। পাশাপাশি আমরা সব সময় জানি যে এভাবে একটা আঙুলের সাহায্যে একটু আমরা কি করে নিব, পেঁচিয়ে নিতে হয়, পেঁচিয়ে নিব। এখন এটা আসলে আমি এই যত কাজে করি এটা নিয়ে, এইটার মেইন থিম হইল দুইটা, একটা হচ্ছে চেইন টানা আর একটা হলো লং টানা। যদি চেইন এবং লং সে টানতে পারে সেই ক্ষেত্রে সে সব কিছু বানাইতে পারবে।
তো আমি প্রথমে চেনটা দেখাতে চাচ্ছি। আমাকে যে প্রথমে আমরা একটা গিট দিয়েছি আর আমরা এই সুইটা নিলাম। এই সুইটা আমরা এই যে চেনের ভিতরে কি করলাম, এই যে গিটের ভিতরে একটু লাগালাম। এরপরে আমরা এই যে এখানে একটু টান রাখতে হবে, আঙুলটা এভাবে একটু টান রাখতে হবে, রেখে এই যে একটা প্যাচ দিয়ে এই ভিতরে নিয়ে আসলাম। এভাবে এই যে চেন টানা, এটাকে বলা হয় কি চেন টানা। এরপরে এই যে এভাবে চেন টানবো। তো আপনি যেহেতু বলছেন যে আমার একটা ফলের যদি চেন টানতে হয়, এখানে আমি ফলটা কি ফল বানাবো তার উপরে চেনটা ডিপেন্ড করবে। তো আপনি কি বানাচ্ছেন? আমি একটা যদি এখানে যদি এটা আপেল বলি না, এটা যদি আপেল বলি তাহলে আমাকে এখানে লং চেন টানতে হবে 9 থেকে 12টা, মানে এটা নিচটা আগে শুরুটা করে নিতে হবে। তো আমার এখানে অলরেডি 5টা হয়েছে, 7টা, এই যে 9টা হয়ে গেল। এই যে এটা শুরু, এটা হচ্ছে কি শুরুর দিকটা। আসলে আমি প্রথমেই বলেছি যে আসলে যদি সে কি করতে পারে, চেইন আর লং টানতে পারে, তাহলে তার কাজটা সোজা হয়ে যাবে। 9টা টানা হয়ে গিয়েছে। এখন এই যে যে মাথার শুরুটা করলাম, এই যে জয়েন দেওয়াটা খুবই জরুরি। এই যে জয়েন দিচ্ছি, দেখেন এটার ভিতরে 9টা টেনে তারপরে আপনি আবার জয়েন দিচ্ছি, মানে পিছনেরটা, মানে জিনিসটাকে আপনি রাউন্ড করে নিচ্ছেন। আমি কিন্তু বলছি সব জয়েন একইভাবে, জয়েন দিতে গেলে আপনাকে এইভাবে দিতে হবে। আসলে মনে হয় কাজটা অনেক কঠিন, টেকনিকটা যদি আপনি জানেন তাহলে আপনার জন্য একদম ইজি। আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিটেলে, যতটা ডিটেল দেখানো সম্ভব ঠিক ততটাই। আমরা কিন্তু এই যে 9টা গড়ের আর একটা গড় বাকি আছে, এই যে একটা গড় বাকি আছে, এটা করলে এই লাইনটা শেষ। এখন আমরা একটা লাইন এতক্ষণে শেষ করলাম। প্রথমে টানলাম চেইন, এখন টানলাম কি লং। তো এখন আমরা কিভাবে বাড়াবো, এটা তো ছোট, এখন বাড়াবো কিভাবে সেটা একটু আমরা দেখে নিই। সেটা হচ্ছে আমাদের এই যে ফলটা বুনতে গেলে ফাঁকা ফাঁকা ঘর দরকার। তো এখন আবারও সেই লংই টানবো, আমাদের একটা 30 লাইন পর্যন্ত লং টানতে হবে একটা, যদি আমি এইরকম একটা ফল বুনন করি। তো সেই ক্ষেত্রে আমাকে আবারও সেই লং টানতে হবে, কিন্তু এটা তো বাড়তে হবে, বড় হতে হবে। সেই জন্য নেওয়াটা একই, কিন্তু আমি একটা ঘর ছেড়ে দিলাম ফাঁকা হওয়ার জন্য। এখন আমরা ছেড়ে ছেড়ে যদি আমি বেশি ফাঁকা করতে চাই তাহলে 2টা ঘর ছেড়ে দিব। এখন আপনি একটা ঘর ছেড়ে এখন একটা ঘর ছেড়ে নিচ্ছে এই কারণে যাতে জিনিসটা একটু বড় হয়। তারপরে আবার নিলাম। আচ্ছা, যদি আমরা সব সময় টানি, এই ক্ষেত্রে একটা ঘর ছেড়ে নিলে এখানে একটা খালি চেন দিয়ে নিতে হয়, তাহলে আরো বেশি দ্রুত মানে বড় হয়, ফাঁকাটা হয়। যখন আমার বোনা হয়ে যায় তখন এই রকম এই যে একটা ঘর, একটা কি তৈরি হলো, একটা রাউন্ড একটা তৈরি হয়ে গেল, একটা রাউন্ড টুপির মতো। আচ্ছা, আবার যদি এটা আমার টুপি বানাতে চাই তাহলে সেটাও সম্ভব। এটা আমাকে সেই ক্ষেত্রে এরকম ফাঁকা করেই আমাকে 16 লাইন বুনতে হবে। আচ্ছা, 16টা লং টানলেই এটা একটা মাথা টুপি হয়ে যাবে। জি, তো এই যে এখন টুপির মতো কিন্তু অলরেডি হয়ে গেছে, এই যে টুপির মতো হয়ে গেছে যদি 1 লাইন বুনেছি। হ্যাঁ, এখন আপনি আরো 3 লাইন বা 5 লাইন বোনার পরে এটা একটা কিসের মতো হবে, বাটির মতো হবে থলে। তখন আমরা কি করি, এটার ভিতরে তুলা দিই। তখন আমরা এইভাবে থলের ভিতরে একটা তুলা দিয়ে কি করি, এভাবে তুলা দিই, একটু তুলা দিই, আবার বুনি, আবার একটু তুলা দিই, আবার বুনি। যখন বোনা একদম তুলাটা দিয়ে দিলাম, জাস্ট বুনবো আবার তুলা দিব, বুনবো আবার তুলা দিব। এইভাবে যখন বোনা শেষ হয়ে গেলে, তুলা দেওয়া শেষ, ভিতরে তো নতুবা ফাঁকা থাকবে, তখন আবার মুখটা কমানো শুরু করে দিব, তখন আর ফাঁকাটা থাকবে না। এখন আমার কি দরকার, ছোট হওয়া দরকার। সেই ক্ষেত্রে আমি এক ঘর ছাড়বো না, চেপে আসবো, আরও চাপাবো। সেই ক্ষেত্রে আমি 2 ঘর একসাথে নিয়ে নিব, যাতে মুখটা কি কমিয়ে দেবেন, কমিয়ে দেব। তারপরে এইটুকিটা, এরপরে যখন বোনা হয়ে যাবে, সোজা দেখা যায়, তখন দেখতে ভালো লাগবে না, একটু মেলা থাকবে। তখন আমরা বড় সুই দিয়ে কি করি, একটা উল গেঁথে এখান দিয়ে ঢুকিয়ে এখান দিয়ে টান দিই, যাতে একদম একটু দাবে, এরকম ভিতরটা একটু দেবে, তখন একটা ফলের মতো দেখা যায়। আজকাল দেখা যায় ওড়নার একেবারে পাড়ে যেটা থাকে, শাড়ির পাড়ে থাকে, ব্লাউজের হাতায় থাকে, এই ছোট ছোট কাজগুলো দিয়ে কিন্তু একটা সাধারণ জিনিস অসাধারণ হয়ে ওঠে। সেগুলো একটু দেখি। আমি সাধারণত এরকম করে ছোট করে নিতে হয়, এটা নিতে হয় যাতে, তো এইটারও সেই একই কাজ, ছোট একটা, এটা আমরাকে যদিও বলি এটা হরকা গিট বলি, তো এরকম সেই একইভাবে কিন্তু শুরুটা একইভাবে নিলাম এবং এটা হাতে এরকম পেঁচিয়ে নিব। তো নিয়ে আমরা সেই সুই, এখন এই সুইটা যেহেতু
এটা কিন্তু একটু চিকন, সেই ক্ষেত্রে আমি কিন্তু ইচ্ছা করলে 9 নাম্বার সুইটা ব্যবহার করতে পারি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ধরেন আমরা বলেছেন যে সাধারণত যে এরকম পাইরে যে করব, তো এই পাইরটা যাতে একটু কাপড়ের সুন্দর পাড়ে, হয় হ্যাঁ। কাপড়ের পাড়ে, তো এইভাবে একটু ভেঙে নিতে হয়, পাড়টা একটুখানি কি এরকম ভেঙে নিতে হয়। নেওয়া শেষ, ভেঙে নিব। আর কেউ যদি একটু কম পারদর্শী হয় সেই ক্ষেত্রে এই পাড়টা একটা টান দিয়ে মেশিন দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হয়, কারণ তখন আর আমাকে এটা একটু জ্বালাতন করবে না, অনেক সময় খুলে যেতে সেলাই চায়। করে নেওয়াটাই আমার মনে হয় বেটার। হ্যাঁ, তো এরকম ভেঙে নিছি, নেওয়ার পরে আমি সেই একইভাবে শুরু করব। আমি দর্শকদেরকে বলবো যারা নতুন, তারা যদি ওড়নায় বা শাড়ির আঁচলে লাগাতে চান তারা একটু সেলাই করে নেবেন। সেই ক্ষেত্রে এই যে এভাবে আবারও সেই হাতের ভিতরে কি করে নিলাম, পেঁচিয়ে নিলাম। নিয়ে এখন আমরা এই যে এটা যদি সাইডে বুনতে হয় তাহলে আমরা প্রথমেই বলছি এটারে এভাবে কি করে নিতে হয়, একটুখানি সেলাই করে নিব। সেলাই করে নিলে সুবিধা হয়, এই যে সেলাই করে নিলাম। আবার যদি সেলাই নাও করি কোনো সমস্যা নেই, এভাবে খোলাও করতে পারি। সেই ক্ষেত্রে ওই একইভাবে চেন টানা, ও মানে কাপড়ের মধ্যেই চেনটা টানা। হ্যাঁ চেনটা টানতে হবে, কারণ ম্যাডাম চেইন না টেনে আপনি কোনো কিছু করতে পারবেন না। এই যে আমি কি করলাম, চেনটা টান দিলাম, এই যে আমার একটা বর্ডারের মতো হয়ে গেল বর্ডার। আবার এইভাবে করতে করতে চেইন আগে টানবো, তারপর লং টানবো, 4টা করে। আমার মনে রাখতে হবে যে প্রথম আমি কয়টা টেনেছি। যদি প্রথমে আমি 4টা চেন টানি তাহলে প্রত্যেকবারই আমাকে 4টা করে চেন টানতে হবে, এবং এই চেনটা আবার কাপড়ের সাথে লাগিয়ে দিতে হবে। এই যে হিসাব, 4টা করে চেন টানা হচ্ছে, তারপরে সেটা আবার কাপড়ের সাথে জুড়ে দেওয়া হচ্ছে, আবার 4টা চেন করা হচ্ছে, আবার কাপড়ের সাথে জুড়ে দেওয়া হচ্ছে। এখন উনি 4টা করছে, আপনি যদি চান আরো বড় করবেন, 4টার জায়গায় 8টাও করতে পারে, ঠিক কি না? জি ম্যাম, সেই ক্ষেত্রে ম্যাম বেশি একটা ভালো হয় না, কিন্তু এই 4টা করলে একটা ফাঁকাটা একদম ডিস্টেন্সটা ঠিক থাকে। জি, কেউ যদি মনে করে যে না আমি একটু বেশি করব, বড় করব, হ্যাঁ, সেক্ষেত্রে করতে সে করতে পারে। করতে পারে, কিন্তু আমরা সাধারণত সব কিছু করি ওইখানে আমরা 4টাই টানি, যাতে 4টা না টানলে আবার একটু বেশি ফাঁকা ফাঁকা দেখা যায়, তখন ওই সৌন্দর্যটা একটু কম হয়। কম হয়। এই হয়ে গেল ম্যাডাম, আমার প্রথমে কি গেল, আমার হচ্ছে গিয়া চেন টানা হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল, অনেকে এইটুকুই রাখে, আর কোনো কাজ নেই। এরকম না, আমি কিন্তু আপনার নিচে একটা দেখতে পাচ্ছি দেখাচ্ছি ম্যাডাম, এই চেন টেনে এখানে শেষ দিয়ে দেয়, যে এটা একটা কি হইলো পাইপিনের মতো চিকন ডিজাইন হলো। এখন এটা যদি এখন বায়ার বলে যে না আমি এখন এটাতে আবার লং টানবো, একটু অন্যরকম করব, তখন আবার আরেকটা সুতা দিয়ে শুরু করতে হবে। কিন্তু বেসিক্যালি আপনাকে যদি কেউ বলে যে আমি সাইডে সেলাই করব না, আমি কোনো মেশিন ইউজ করব না, এইটাই আমার সেলাই হিসাবে থাকবে, পাইপিং হিসাবে থাকবে, তাহলে এখানেই শেষ। এখন আমি আরেকটু করে দেখাচ্ছি লং টানলে কেমন হয়। এখন যদি আমরা এখানে যদি চেইন করে এটা তো বর্ডার বানালাম, কিন্তু যদি কেউ বলে যে আমি একটু ডিজাইন করব, একটু বড় বড় ফুলের মতো থাকবে, সেই ক্ষেত্রে আমরা এখানে আবার সেই চেনের ঘর থেকে, এবার আমাদের শুরু করতে থেকে চেনের ঘর থেকে, এটা কিন্তু চেন হয়ে গেল বা একটা টানা হয়ে গেল। এখন এখান থেকে আপনি এখান থেকে শুরু করুন। এখান থেকে শুরু করুন। এখান থেকে সেই শুরুর নিয়মটা ম্যাডাম প্রত্যেকটাতে একই রকম। আচ্ছা, একই রকম এই দিয়ে এই সে এখন আমরা কিন্তু আর চেন টানবো না, এখন আমরা লং লম্বা লম্বা করে সুতা টেনে নিই। হ্যাঁ, লম্বা লম্বা করে সুতা টেনে প্রত্যেকটা ঘর থেকে এবার আমি একটু বেড়ে যাবে। এই যে লং টানার নিয়ম তো একটাই, লং টানার নিয়ম হচ্ছে কি প্রথমে এইটাকে নিতে হবে, পরে আবার কোত্থেকে এটা ভিতরে দিয়ে আবার এটাকে নিতে হবে, এটাকে বলা হয় কি লং টানা। কিন্তু লং টানি আর যাই টানি আমাকে কিন্তু চেন করতেই হবে, আবার লং টানবো, চেন করতে হবে, জয়েন্ট দিতে হবে, একই জিনিস এবং ঘুরে ফিরে। সবচেয়ে বড় কথা কি জানেন ম্যাম, আপনি যদি চেন টানেন 4টা, লংও টানতে হবে 4টা। আসলে এই কাজগুলা কিন্তু একটু মনোযোগ দিয়ে করার ব্যাপার আছে, আর একটা হিসাবের ব্যাপার আছে। এটা আপনি যদি কোথাও এই কাজটা করতে চান, আপনাকে কোথাও প্রশিক্ষণ নিতে হবে। ম্যাডাম অলরেডি আমার এই যে একটা লং আমি একটু দেখে ফেলাই, একটা লং অলরেডি হয়ে গিয়েছে, লং এর ফুল, এটাকে আমরা লং এর ফুল বলি। এই যে লং এর ফুল, এই যে একটা ফুল হয়ে গেছে, একটা ফুল হয়ে গেল। বাহ,
এভাবে একটা ফুল করে এভাবে পুরাটাতে যদি আমরা করি তাহলে একদম মাথা পর্যন্ত এভাবে প্রত্যেকটাতে একটা একটা করে লং ফুল বলি, এই যে লং ফুল, এই যে ফুল হয়ে এলো। আবার ম্যাডাম এভাবে যে করলাম, এটা যদি আমরা চাই যে আমরা আলাদা করে লেস হিসাবে বিক্রি করব, মানে কাপড়ে করব না, লেসটাই কিনে নেবে, সেই ক্ষেত্রে আমরা যে লম্বা একটা প্রথমে চেন টেনে নিব, সেইটাকে আমরা কাপড় মনে করে এটা করে নেব। সেই ক্ষেত্রে এটা লেস হিসাবে সেল করা যাবে। বাহ, সেই ক্ষেত্রে এই লেসটার দাম 500 টাকা করে নেয়। আচ্ছা, এরপর আমরা কি দেখব ম্যাম? এরপরে আমরা যদিও বলেছি যে প্রত্যেকটা কাজ এবং চেইন এবং লং টেনে, তা এখন আমি যদি বাচ্চাদের জন্য একটা উপরের পোর্শনটা বানাই, এটার আমরা বলি টপস, জাস্ট এই ছাতির অংশটা অথবা বডির অংশটা তৈরি করি, সেই জন্য আমাকে 24, বাচ্চাদের বডি সাধারণত 24 থেকে 30-এর ভিতরে থাকে, তো সেই জন্য আমাকে 80টা লং টেনে নিতে হবে, মাত্র 80 পর্যন্ত লং টানতে হবে, মানে অনেকটা লম্বা হয়ে যায়, 80 মানে অনেক। তো যখন আমি লং টানার মানে চেইন টানা শেষ হয়ে যাবে, জি, যখন আমার চেইন টানা শুরু হয়ে যাবে তখন আমি প্রথমে চেইনটা টানবো, সেই লং এবং চেইন একই সঙ্গে। স্টার্টের নিয়মটাও একইভাবে, সাধারণত ছোট একটা গিট দিয়ে নিতে হয়, কারণ সুইটা আমার ধরার জন্য, গিটটা যত ছোট হবে তত ভালো। নিলাম, আমি কিন্তু এখন শুধু লং টানবো ম্যাম। এই যে প্রথমে আমি চেন টানছি যতটা, আমার তো ধারণাই আছে যে 24 বডি পেতে আমাকে 80 পর্যন্ত টানতে হবে। আমি এখন অল্প করে দেখে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম, এই হচ্ছে আমার কি টানা শেষ। এখন আমার এই যে 20টা 16টা টানা হয়ে গেছে। এই যে একটা লম্বা একটা কি তৈরি করে নিলাম, প্রথম বেসটাই যে এরকম যে উপর উঠবে, এখান থেকে এ পর্যন্ত উঠবে। তা আমার 80 টানা উচিত ছিল, কিন্তু আমার সময় শর্ট দেখে আমি 20টা টেনে নিলাম, ঠিক আছে। তো এখন আমার প্রথম এটা কিন্তু বর্ডার লাইন, এটার উপরে বেস করে আমি কাজটা শুরু করব। তো এখন আমি এটাকে ধরলাম, এখন আমার আরেকটা সুতা নিব, এখন আবার আমি লং টানবো, আরেকটা সুতা নিয়ে শুধু লং টানবো। এইটাও সেই শুরুর সময় একইভাবে এরকম ছোট করে একটা গিট দিয়ে নেব, কারণ আমার প্রথম সুইটা যে আটকানো, ওই সুইটা আটকানোর জন্য এই গিটটা দেওয়া। এটা আমরা হরকা গিট বলি। এখন আমি কি করব, এই যে আমার বেস, এই বেসটা একটা গড়ও বাদ দিব না, প্রত্যেকটা গড় থেকে আমি কি টানবো, এখন প্রত্যেকটা গড়ে, যে প্রথম গড়টা ধরলাম, এই যে প্রত্যেকটা গড় থেকে কি করব, এই যে নিয়ে আসি। আচ্ছা, এখন একটা করে লং নিয়ে আসি। হ্যাঁ, এই যে এখন আমি শুধু লং টানবো। এখন আমার এটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। লং টানার নিয়ম হচ্ছে এই ধরবো, আবার কি করব, এখান থেকে ধরে আবার লং টানার নিয়ম কিন্তু ম্যাডাম একই। এখন শুধু আমি লং টেনেই যাব, প্রত্যেকটা ঘরে ঘরে লং টেনে যাব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, কারণ কাজগুলো খুব সূক্ষ্ম, আর মাপ তো আমি বলেইছি, আপনার হাতে সুতাটা পেঁচানো, খোলা, আবার নতুন করে পেঁচানো, এবং দুটো হাত এখানে কিন্তু আপনাকে একসাথে চলতে হচ্ছে, এক হাতের কাজ না। আর আমি যদি শুধু লংই টেনে যাই তাহলে হচ্ছে কি ওই ফুলের যে শেপটা আসবে না। তা আমাকে যদি আমি টার্গেট করি যে 6টা বা 8টা লং টানবো, পরে একটা চেন টেনে দেবো, তাহলে এরকম একটা চিপা হবে, আবার ডে হবে, আবার ডে হবে, মানে লং। একটু দেখি তাহলে আপনার মানে যেটা করা আছে। জি, এই যে করলাম, এই যে হয়ে গেল কি আমাদের একটা কি হয়ে গেল, একটা লং এর ফুল হয়ে গেল, এই যে একটা লং এর ফুল। এখন আবার এখানে লং টানবো, আবার এখানে লং টানবো, এভাবে আমি পুরাটা শেষ করব। যতটা বড় আমি নিব ততটাই আমি এরকম লং টানবো। তো এরকম ঢেউ হবে, আবার নিচ থেকে শুরু করবো, একইভাবে। যখন আমার টানা হয়ে যাবে তখন এই যে লং, শুধু লং আর লং। আমি তো প্রথমেই বলেছি ম্যাডাম, চেইন আর লং, চেইন আর লং, চেইন আর লং, লং আর চেইন, আর কিচ্ছু নেই। দেখুন, লং আর চেইন দিয়ে আর মাল্টি কালারের সুতো দিয়ে কি চমৎকারভাবে তৈরি করা হয়েছে। এখন এটা কাপড়ের সাথে, জি ম্যাম, এখানে নিচে জামাটা সুতি কাপড় নিয়ে, এই যে সুতি কাপড় আমি নিয়ে এসেছি,
এবার ধরেন যে আমি নিচের পোর্শনটা করব, তখন আমার একটা জামার সেলাই করে লাগিয়ে দিব। এটা সাধারণত সেলাই করে লাগিয়ে দিব। এই ক্ষেত্রে এখানে আগে কুচি দিয়ে নেব, এখানে আগে কুচি দিয়ে নিব। কুচি দেওয়া শেষ হয়ে গেলে এইটার সাথে এটা মেশিন দিয়ে সেলাই করতে পারি। আবার কেউ চাইলে এই যে এটা দিয়ে জয়েন করে দিতে পারি। তবে যারা একটু স্মার্ট বা একটু মানে অনেক বড় বড় জায়গায় জামাগুলো সেল করতে চায়, তারা কি করে এটার আগে কুচি দেয় মেশিন দিয়ে, এরপরে এটার সাথে ঠিক এভাবে এটা দিয়েই টেনে নেয়। এটা দিয়ে টেনে নেয়। ও আচ্ছা। তখন এইটা এরকম পরে থাকে, দেখতে একটু ভালো লাগে, মানে খুব সুন্দর লাগে। মানে নিচটা সাধারণত এই জামাগুলোর সাথে নিচে সিল্ক কাপড় দিয়ে থাকে, সুতি দেয় না। আবার যেটা শার্টিন কাপড় গ্লেজ করে ওই কাপড়গুলো দিয়ে থাকে, যাতে একটু ফুলে থাকে। আর এটা একদম লেগে থাকে জামার গলার মতো। বাহ, চমৎকার। এবার ম্যাডাম কয়েন পাসও বানানো যায়, লং আর চেইন, লং আর চেইন। আচ্ছা, এরকম করে টুপিও বানানো যায়? জি ম্যাম, টুপি আসলে সব কিছু বানানো যায়। আপনি যদি টেবিলের ম্যাট বানাইতে চান একইভাবে। আসলে মূল জিনিস হলো, আপনি যদি টেকনিকটা জানেন তাহলে আপনি হাজারো রকমের আইটেম তৈরি করতে পারেন। মূল কথা হলো, আপা যেভাবে টেকনিকটা আপনাদেরকে দেখিয়ে দিলেন, লং, তারপরে চেন, তারপরে জয়েন্ট, আবার লং, আবার চেন, আবার জয়েন্ট, এগুলো কিন্তু আপনার মাথায় রাখতে প্রথমে একটু কষ্ট হবে। এগুলো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা ভালো করে লিখে নেবেন। এবং যুব উন্নয়ন আছে, বিভিন্ন জায়গা আছে যেখান থেকে চাইলে আপনারা একেবারে হাতে কলমে শিখতে পারেন এই কাজগুলো। আর আমরা আমাদের শতরূপায় যতটুকু সম্ভব আপনাদেরকে মানে খুঁটিনাটি দেখানো এবং কিভাবে করা যায় সেগুলো আমরা কিন্তু চেষ্টা করেছি। আসলে আমরা অনেক সুন্দর জিনিস দেখলাম, বিশেষ করে কুরুশ কাটা, যেটা আমাদের একটা সংস্কৃতি ছিল, এক সময় হারিয়ে যাচ্ছিল, আবার সেই কুরুশ কাটার কাজ কিন্তু ফিরে এসেছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই শতরূপায় এসে দর্শকদেরকে সুন্দর করে দেখিয়ে বুঝিয়ে দিলেন, এবং নিজেও কুরুশ কাটার গয়না পরে আছেন, এবং অনেক কিছু আমরা আপনার কাছ থেকে দেখলাম। তো আর সবচেয়ে বড় জিনিস, আপনি একজন কি বলবো যে উদ্যমী নারী, যার অনেক প্রতিভা আছে। আমরা দোয়া করি আপনি আরও এগিয়ে যান। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। পাশাপাশি আমি শতরূপার যে দর্শকরা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ দিতে চাই। আর তাদেরকে একটা অনুরোধ করতে চাই, বলতে চাই যে আপনারাও এগিয়ে যাবেন, ঘরে বসে কাজ করবেন। আসলে মানুষ যদি ঘরে বসে কাজ করে লেগে থাকে, সৎ থাকে, আল্লাহর সাহায্য চায়, তাহলে সে সাফল্য পাবেই পাবে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা সেই হারিয়ে যাওয়া যে আমাদের কুরুশ কাটা, সেটাকে আমরা আবার নতুনভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমাদের কোরবানি ঈদ, আসলে এই ঈদটাকে আমরা উদযাপন করি পরিবারের সবাইকে নিয়ে ত্যাগের মহিমায়। কিন্তু একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, এই কোরবানির সময় বর্জ্য যেটা হয় আমাদের, আমরা কি করি, কোরবানিটা দিয়ে মনে করি যে নিজের বাড়িতে রাখবো না, রাস্তায় গিয়ে ফেলে আসি। এতে করে মানে টক্সিন তৈরি হয় এবং কন্টামিনেটেড হয়ে যায়, দূষিত হয়ে যায় চারপাশ। আমরা যদি সবাই একটা জিনিস মনে করি, আমার না আমাদের, যে আমরা যে এরিয়ায় কোরবানি দিচ্ছি, পশু কোরবানি করছি, সেই জায়গাটা যদি কোরবানির পরে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে মানে বসবাসযোগ্য করে তুলি, সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা নাগরিকের আমি মনে করি মৌলিক একটা দায়িত্ব। আমরা এই দায়িত্বটা কোনোভাবে এড়াবো না। আমরা চেষ্টা করব কোরবানির পরে সুন্দরভাবে যেন আমাদের পরিবেশটাকে আমরা ভালো রাখতে পারি। পরিবেশ ভালো থাকলে আপনি সুস্থ থাকবেন। আপনি যদি মনে করেন আমার বাড়ি থেকে তো চলে গেল, আমি ভালো থাকবো, মোটেও না। আপনার ওই রাস্তা দিয়ে আপনার পরিবার বা আপনি হেঁটে যাবেন, দেখা যাবে যে আপনি হয়তো কোনো একটা ভাইরাল বা কোনো কিছু নিয়ে বাড়ি ফিরলেন এবং বাড়ির সবাই সেটাতে কন্টামিনেটেড হয়ে গেল। সেই জন্য কোরবানির পরে এটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা চেষ্টা করব নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, বাড়ি ঘর দোর এবং আমার আশেপাশে যা আছে। আমরা যদি সবাই দায়িত্ব নেই তাহলে আমার মনে হয় পুরো দেশটাই ক্লিন হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা।